প্রিয় বন্ধুরা, পাকশি ভ্রমণের প্রথম পর্বটি ইতিমধ্যেই আপনারা হয়তোবা দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমার এখানে যে ভিডিওগুলো আছে এর মধ্যে থেকে পাকশির প্রথম ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা চলেছি পাকশি ভ্রমণের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব উপলব্ধি করতে তথা দেখতে। পাকশি কত যে সুন্দর, পাকশিতে কত পুরনো বড় গাছ আছে এবং এই জায়গাটি সবুজে শ্যামল, কত না মোহময়। এখানে না গেলে সেটি উপলব্ধি করা যায় না, বোঝা যায় না। সেই লক্ষ্যকে সামনে রেখেই পাকশি ভ্রমণের এই দ্বিতীয় পর্ব উপস্থাপনের প্রয়াস। আপনাদের সামনে এই মুহূর্তে যা দেখাচ্ছি সেটি হলো পাকশি রেলওয়ে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠটি, যেটি রেলওয়ে হেডকোয়ার্টার নামক যে ভবনটি রয়েছে তার একদম পাশেই। চারিদিকে প্রচুর বড় বড় গাছ এখানে রয়েছে এবং গাছের মাঝখানে রয়েছে এই খেলার মাঠটি। এটি চমৎকার একটি পরিমণ্ডল, দেখতে খুবই সুন্দর। আমরা বিদেশের যে সমস্ত খেলার মাঠ দেখি, ক্রিকেট গ্রাউন্ড দেখি, ছোট স্টেডিয়াম নেই কিন্তু খেলার মাঠ আছে, লোকজন বসে বসে খেলা দেখছে, ঠিক তেমনই একটি সুন্দর প্লেগ্রাউন্ড এটি। কিন্তু এটি হালকা শীতকাল হওয়ায় এখন ঘাসগুলো একটু হলদেটে ভাব হয়ে আছে। এটি বর্ষাকাল হলে ঘাসগুলো হয়তো একদম সবুজ হয়ে যেত, সেটি বড় কথা নয়। মোট কথা হচ্ছে এখানকার যে এনভায়রনমেন্টটা, এখানকার যে পরিবেশটা, এটিকে যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তবেই এই জায়গাটির সৌন্দর্য আমাদের কাছে ধরা দেবে সবচেয়ে সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর মাঠে এই গাছগুলোই খুব সুন্দর ঘুঘুর ডাকছে, অন্যান্য পাখিরা ডাকছে। আর গাছগুলোর এত বিশাল যে প্রত্যেকটি ডাল যেন এক একটি বৃহৎ গাছ। আমি অভিভূত হয়ে যাই গাছগুলো দেখে এবং শুধু ভাবি মাঝে মাঝে যে এই গাছগুলো একসময় হারিয়ে যাবে, কালের গর্ভে একসময় গাছগুলো হারিয়ে যাবে এবং তখন এই গাছগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। কি অপরূপ সুন্দর করে সাজানো তার উপরের আচ্ছাদনটি, একদম সুন্দর করে একটি ছাতার মতো হয়ে আছে অবয়বটি, আর নিচে অসংখ্য বিরাট ডালপালা। আর এই ডালপালাগুলো আমাকে দেখতে সব থেকে অদ্ভুত লাগে এই জন্য যে ডালপালাগুলোকে আমার এক একটি গাছ মনে হয়। এবং আমার ধারণা যে এই পাকশি রেলওয়ে হেডকোয়ার্টার যখন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ পাকশি হার্ডিঞ্জ সেতুকে কেন্দ্র করে যখন এখানে বসতি গড়ে ওঠে, বসতি বলতে আমি বোঝাচ্ছি রেলওয়ে যে কোয়ার্টারগুলো গড়ে ওঠে এখানকার ইঞ্জিনিয়াররা বা রেলওয়ে কর্মচারীরা থাকার জন্য যে আবাস স্থলটি তৈরি করে, সেটি মূলত এই পাকশি জোন। এবং এই চারিদিকটা ঘিরে পুরোটাই রেলের জমি। এবং এইখানে যে আমি ভবনগুলো দেখতে পাচ্ছি সব একই স্টাইলের, সবগুলো ব্রিটিশ স্থাপনা, সেই ব্রিটিশ আর্কিটেকচারাল ডিজাইনের তৈরি। এবং এই গাছগুলো সম্ভবত সেই সময়েরই, আমার যেটা মনে হয় যে এই গাছগুলো তখন রোপণ করা হয়েছিল এবং তারপরে কালক্রমে এটি বাড়তে আজকে মহিরুহে পরিণত হয়েছে। এবং এই চমৎকার গাছগুলো বাংলাদেশের হয়তো অনেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেলওয়ে হেডকোয়ার্টার সহ ব্রিটিশ আমলের বিভিন্ন স্থাপনা বা অনেক কিছুতেই খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমাদের এই পাশাপাশি আমাদের কাছাকাছি এলাকার মধ্যে পাকশি আমার কাছে অনন্য মনে হয়। এবং আমার কাছে এটিও মনে হয় যে কোনো এক সময় এই গাছগুলো হয়তো কালের গর্ভে হারিয়েও যাবে। গাছপালা বুড়ো হয়ে যাচ্ছে, তার ডালপালা ভেঙে যাবে, ঝড়ে উপড়ে যাবে, তখন এই বৃহৎ গাছগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্যই আমার আজকের এই প্রয়াস। যদি এই গাছগুলোর ছবি আমি ধারণ করে একটি ভিডিও তৈরি করতে পারি তাহলে অন্তত এটি ক্লাউডে থেকে যাবে এবং কোনো মানুষ যদি ইচ্ছে করে যে পাকশি কেমন ছিল, পাকশির শতবর্ষী গাছগুলো দেখতে কেমন ছিল, তারা তখন দেখতে পারবে এগুলো। এই ক্ষুদ্র প্রয়াস থেকে আজকে আবার পাকশিতে আসা এবং এই রেলওয়ে হেডকোয়ার্টার সহ এই নানান জিনিসগুলোকে তুলে ধরার একটি চেষ্টা করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ঘাসের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, আমার যে কি আনন্দ লাগছে, কত ভালো লাগছে, চিন্তাই করা যায় না। আমি একটু আগে দেখছিলাম এখানে ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলছিল এবং এইটা একটা পিচ, এখানেই খেলাটা চলছিল। জুমার নামাজ আজকে শুক্রবার, সেই জন্য খেলাটা বন্ধ করে সবাই চলে গেল যার মতো বাড়িতে। আমিও একটু পরে হয়তো নামাজে ঢুকবো, কিন্তু তার আগে যতটুকু পারি এই সুন্দর জায়গাটাকে এক নজর আমি নিজে দেখি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মনে হয় যদি একটু বৃষ্টি হয়ে যেত তাহলে এই ধুলোবালিগুলো সরে যেত আর ঘাসগুলো আরো একটু সবুজ হতো, তখন নিঃসন্দেহে এটি আরো চমৎকার, আরো সবুজ মনে হতো এবং একটা কার্পেটের মতো মনে হতো এই মাঠটা। এবং এই মাঠটা বললাম না, একটা চমৎকার বৈশিষ্ট্য যে চারিদিকে বড় বড় গাছ আর মাঝখানে এই সুন্দর খেলার মাঠটি, অপূর্ব। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছি বিরাট একটি ঝোপের মতো মনে হচ্ছে,
আসলে এটি একটি বিশাল বড় গাছ, এবং আমি একটু জুম করি, আপনারা দেখুন, মানে আশ্চর্য না হয়ে যেন পারা যায় না। এই গাছটি আমার অবয়বের মধ্যে চলে এসছে, আমার স্ক্রিন কভার করে ফেলেছে। কি অসাধারণ তার ব্যাপ্তি, কি এখনও সে কতটা সজীব, কতটা জীবন্ত। এত বছর বয়স হওয়ার পরেও গাছগুলো এখনও ঠিকমতো তার পাতা, ঠিকমতো তার ফুল ফল সবই দিয়ে যাচ্ছে, এবং গাছগুলোর যে ডালপালাগুলো মেলে ধরেছে সেগুলো এখনও ভেঙে পড়েনি। এর পাশাপাশি এই যে এই দিকে ডান দিকে, মাঠের ডান দিকে আরও একটি বিশাল বড় গাছ। এখানকার সবগুলো গাছ আসলে সম্ভবত সমসাময়িক, এবং সবগুলো গাছই অসাধারণ। প্রিয় বন্ধুরা, পাকশির ইতিহাস প্রথম পর্বে আমি বলার চেষ্টা করেছি, আবারও আপনাদের সামনে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বিংশ শতাব্দীর গোড়ার দিকে অর্থাৎ 1900 সালের পরপরই কিন্তু এই পাকশি শহর তথা পাকশিকে কেন্দ্র করে এখানকার যে জনজীবন সেটি ব্যাপৃত হতে থাকে। বিশেষ করে এই অফিস কেন্দ্রিক যে জীবনযাপন, রেলওয়ে কেন্দ্রিক যে জীবনযাপন, সেটি এখান থেকে বিকাশ লাভ করতে থাকে। এর কারণটি হলো কলকাতার সঙ্গে উত্তর ভারতের তথা আসাম, মেঘালয় ইত্যাদি রাজ্যের যে যোগাযোগ ব্যবস্থা সেটি তখনও সরাসরি প্রতিষ্ঠিত হয়নি। যেহেতু এখানে পদ্মা নদী রয়েছে, একদম পাকশি শহরটি কিন্তু পদ্মা নদীর একদম তীরে অবস্থিত, আর প্রমত্তা পদ্মা তখন ফারাক্কা ব্রিজ হয়নি, যে কারণে প্রচণ্ড খরস্রোতা ছিল, এবং এই নদীপথে ফেরিতে যাতায়াত করা বেশ কঠিন হয়ে পড়ছিল। তথাপিও তখন রেল কর্তৃপক্ষ কলকাতা থেকে এই ভেড়ামারা হয়ে দামোদর ঘাট পর্যন্ত সরাসরি রেল, তারপরে পদ্মা নদী দিয়ে ফেরি, এবং তারপরে এপার থেকে আবার নাটোর, আব্দুলপুর, নাটোর, পার্বতীপুর হয়ে সোজা চিলাহাটি দিয়ে শিলিগুড়ি ট্রেন যাতায়াত করত। কিন্তু পরবর্তীতে এটিকে আরও গতিশীল এবং আরও দ্রুতগামী এবং প্রয়োজনে করার কারণে এখানে একটি ব্রিজ তৈরির পরিকল্পনা করে, এবং তারই ফলশ্রুতিতে 1909 সাল থেকে কার্যক্রম শুরু হয়ে 1912 সালে কাজ শুরু হয় রেলের সরাসরি একেবারে ব্রিজের, এবং 1915 সালে ব্রিজের কাজটি শেষ হয়। যে কারণে হার্ডিঞ্জ সেতুর সময়কালের যে কার্যক্রম তারই প্রেক্ষাপটে এখানে মানুষের জীবনযাপন শুরু হয়, গাছ লাগানো শুরু হয়, রাস্তাঘাট শুরু হয়, অফিস আদালত গড়ে ওঠে। সব কিছু মিলিয়ে এই জায়গাটি জমজমাট একটি জায়গাতে পরিণত হয়, যা এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ক্ষতিগ্রস্ত। কারণটা হলো পাকশি রেলওয়ে হেডকোয়ার্টার রাজশাহীতে স্থানান্তরিত হয়ে গেছে, এখন কয়েকটি অফিস রয়ে গেছে। আপনারা বাম দিকে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটি কিন্তু আগে ছিল না, অর্থাৎ এটি সেই যখন পাকশি গড়ে ওঠে তখনকার রেল লাইন এটি নয়। আমি আগেই বলেছি যে পাকশি রেলওয়ে স্টেশন যেটি ছিল সেখান থেকে ঈশ্বরদী রেল চলতো একসময়, কিন্তু এই রেল লাইনটিও ছিল না। এই দিকে যাওয়ার যে রাস্তাগুলো দেখছেন এগুলো সামনের দিকটা পুরো ছিল না, ডান পাশের অংশগুলো অল্প একটু ছিল। তো আমি এখন সম্পূর্ণ নতুন একটি রাস্তায় যাচ্ছি, এবং এই এলাকাটি সম্পূর্ণ নতুনভাবে গড়ে ওঠা। এখানে বাম দিকে যে রেল লাইন দেখতে পাচ্ছেন এটি চলে গেছে সামনে রূপপুর স্টেশন, যেটি একেবারে নতুনভাবে স্থাপিত অল্প কিছুদিন আগে। এই গত 2 বছরের মধ্যেই এই রেল লাইন তথা এই রেল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছিল, যা শেষ হয়ে গেছে। এটি করা হয়েছিল মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তথা এই এলাকাকে সম্প্রসারিত করার জন্য। কিন্তু এখানে ওইভাবে ট্রেন চলাচল করে না, কিছু মালামাল এখানে আসে, কিছু গাড়ি ঘোড়া এখানে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু রেলের বগি এখানে রেখে দেওয়া হয়েছে। একদম সম্পূর্ণ নতুন একটি রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এবং পাশের যে রেল লাইন তা সম্পূর্ণরূপে নতুন। আপনারা সামনেই দেখতে পাবেন রূপপুর রেলওয়ে স্টেশন, আর এখান থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি একদম রূপপুর রেলওয়ে স্টেশন, যেটি নতুনভাবে তৈরি করা হয়েছে, সেখানে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন বামে সেটির বোর্ডটি অর্থাৎ নেম প্লেটটি লাগানো আছে। আমি একটু এখানে থেমে তারপরে আবার সামনের দিকে এগোতে থাকলাম। এর কারণ হলো আমার ইচ্ছে ছিল এই পাশ দিয়ে চলে যাওয়া,
কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যেতে পারিনি, কারণ একটু পরে আপনারাই শুনতে পাবেন যে আমি সামনে আটকে গেছি। এখানে একটি গেট করা হয়েছে, যে গেট বন্ধ থাকার কারণে এই দিক দিয়ে আমি বের হতে পারছিলাম না। তো অনেকেই ধারণা করেন যে এই দিক দিয়ে হয়তো বেরিয়ে চলে যাবেন ব্রিজের নিচে, কিন্তু আপনারা অবশ্যই জেনে শুনে আসবেন, অথবা এখানে এসে আপনাদের ফিরে যেতে হতে পারে, সেই প্রস্তুতিও মানসিকভাবে রাখবেন। এই জায়গাটি আমার খুব ভালো লাগলো, কারণ খুব নিরিবিলি সুন্দর একটি জায়গা, ঘাস আচ্ছাদিত রয়েছে, পাশে পদ্মা নদী, রেলওয়ে স্টেশন এবং এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনি তথা হার্ডিঞ্জ সেতু, সবগুলো একেবারে একই ফ্রেমের মধ্যে বন্দী হয়ে আছে। কি অপূর্ব সুন্দর একটি শান্ত জায়গা। মনে করেছিলাম এই শেষ প্রান্তে এসে এই দিক দিয়ে বেরিয়ে চলে যাব, হার্ডিঞ্জ সেতুর নিচ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে উঠে আসব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এইখানে গেটটি বন্ধ থাকায় আমি আর এগোতে পারলাম না। আমাদের রাস্তাটা এইখানেই ক্লোজড, যে কারণে আমাকে আবার ঘুরে যেতে হবে পিছন দিকে অনেকটা পথ। অবশেষে আমি ঘুরে চলে আসছি এবং এইখানে আপনারা পাকশি রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় দেখতে পাচ্ছেন, পাশেই কলেজ আছে, পুলিশ লাইন্স, সবগুলো এই গ্রাউন্ডের ভিতরে। আমি ওর পাশ দিয়ে ভিতর দিয়ে এখন অন্য একটি রাস্তা ধরে আবার চলে যাব সেই রেল স্টেশন বরাবর, অর্থাৎ পাকশি রেলওয়ে স্টেশন, মেইন রেল স্টেশন, যেটি হার্ডিঞ্জ সেতুর সঙ্গে লাগোয়া মেন লাইন, যেটি এটি ভিতরের লাইনটি নয়। তো সেই দিকেই এগোচ্ছি ধীরে ধীরে। আর এই রাস্তার মধ্যে গাছগুলো দেখে আমি বারবার দাঁড়িয়ে পড়ছি, এবং এই যে পাশ দিয়ে যে রাস্তাটি আপনারা দেখছেন ডান দিকে দেখুন, এই যে ডান দিকে যে রাস্তাটি, এটি চলে গেছে পাকশির পুরনো আবাসিক এলাকার ভিতরে। সেটি অবশ্য বাইরের, রেলওয়ের না, হয়তো রেলওয়ের স্টাফরা থাকতেন বা স্থানীয়রা থাকতেন, সেরকম একটি জায়গা। যাই হোক, আমি আবার সেই পুরনো পাকশি রেলওয়ের এরিয়ার ভিতরের যে রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি। বিশাল বড় একটি গাছের নিচে আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে আমি এসেছি আসলে আজকে পাকশির সৌন্দর্য তুলে ধরার জন্য। এই যে বিশাল বিশাল গাছ, সবুজে আচ্ছাদিত, এই পুরনো যে স্মৃতিগুলো যা এখানে এখনও বর্তমান, আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন, এই সৌন্দর্যকে এক নজর উপলব্ধি করতে পারেন, হৃদয়ে গেঁথে রাখতে পারেন। একদিনের জন্য পাকশি ভ্রমণ হতে পারে আপনার জীবনের একটি শ্রেষ্ঠ ভ্রমণ। কারণটা হলো, পাকশিতে গেলে আপনি অনেকগুলো জিনিস একই সঙ্গে দেখতে পাবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, সেটির কনস্ট্রাকশন, রাশিয়ান যে লোকজন এখানে বাস করে তাদের মানে ফ্রি চলাফেরা, প্রতিনিয়ত তারা চলছে ফিরছে, বাজার করছে, তাদের জীবনযাত্রা। এখানে প্রচুর দোকানপাট, বাজার গড়ে উঠেছে। তারপরে ফুরফুরা শরীফের যে দরবার শরীফটি তাজমহল আকৃতি, সেটি রয়েছে। এই রেলওয়ে ইয়ার্ড তথা রেলওয়ে স্টেশন এবং আবাসিক এলাকা রয়েছে, পদ্মা নদী রয়েছে, হার্ডিঞ্জ সেতু রয়েছে। একদিনের একটি চমৎকার সফর করার জন্য পাকশি হতে পারে অনবদ্য একটি স্থান। যারা এখনও পাকশিতে আসেননি তাদেরকে অনুরোধ করব, একবার পাকশি বেরিয়ে যান, পুরো এলাকাটা ঘুরে যান।
এত সুন্দর ছায়া সুনিবিড় এই বিশাল বিশাল শতবর্ষী বৃক্ষের নিচে এই চমৎকার শহরটি, যেটি এখন মনে হয় দেখলে অনেকটাই পরিত্যক্ত, এই সুন্দর শহরটি ঘুরে যান, মন প্রাণ জুড়ে যাবে। এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারবেন আপনি নিজেও। কোনো এক সময় এই স্থানও হারিয়ে যাবে, কোনো এক সময় এই বড় বড় গাছগুলো বুড়ো হয়ে যাবে, ভেঙে পড়বে, ঝড়ে উপড়ে যাবে, তার ডালপালা ভেঙে পড়বে। কোনো এক সময় এই রেলওয়ে হেডকোয়ার্টারে স্থানান্তরিত হয়ে যাবে অন্য কোথাও। সুতরাং যতদিন আছে আপনারা উপভোগ করুন, এখানে আসুন, এই সুন্দর জায়গাটি দেখুন এবং আপনার স্মৃতিপটে গেঁথে রাখুন এই সুন্দর জায়গাটি। এটি হতে পারে আপনার জীবনের একটি অনন্য অভিজ্ঞতা। আমি মনে করি জীবনে অনেক ঘুরেছেন, অনেক দেখেছেন, কিন্তু পাখির এই সৌন্দর্য মনে হয় আপনি দেখেননি। আপনি আসুন। পুরো পাকশি জুড়ে এই বিশাল বিশাল গাছ, আপনি যেদিকেই তাকাবেন, যে এলাকাতেই দেখবেন, এই গাছগুলো হয়ে আছে কালের সাক্ষী। আমি আগেই বলেছি, যার প্রতিটি ডাল এক একটি গাছের থেকেও বড়। বন্ধুরা, আমার পাকশি ভ্রমণ প্রায় শেষের দিকে। আমি পুরো পাকশিটাই মোটরসাইকেল নিয়ে আমি ঘুরে ঘুরে দেখছি, আপনাদের সঙ্গে থাকছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটি দেখাতে পারাটা আমার জন্য বিরাট একটি আনন্দের। আমি নিজে যতটা আনন্দ পাচ্ছি, আমার মনে হয় আপনাদের দেখানোতে আমার আনন্দটা আরও অনেক গুণ বেড়ে যাচ্ছে। আপনারা যে কোনো জায়গা থেকে ট্রেনে, বাসে, যে কোনো রাস্তা দিয়ে পাকশি চলে আসুন, একটা দিন কত সুন্দরভাবে আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারবেন এখানে। চিন্তাই করা যায় না। কারণটা হলো, ভ্রমণ গন্তব্য বাংলাদেশে হয়তো অনেক আছে, কিন্তু এই যে একই সঙ্গে এতগুলো বিষয়কে একসঙ্গে পাওয়া এবং পুরো একটা দিনকে সুন্দরভাবে ঘুরে ফিরে কাটানো, সবুজের মাঝে, প্রকৃতির মাঝে, জীবনের মাঝে, পাশাপাশি অনেকগুলো দ্রষ্টব্য, সব মিলিয়ে আপনার মনে পড়ে যাবে সেই বিংশ শতাব্দীর গোড়ার কথা, যখন ইংরেজরা এখানে হার্ডিঞ্জ সেতু বানাতে এসেছিল, কি অবস্থায় পড়েছিল এটি মনে করা। 1971 সালে কি করে বম ফেরে এর 12 নম্বর গার্ডারটি ভেঙে ফেলা হয়েছিল ব্রিটিশ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে। এই স্মৃতিগুলো হাতড়ে বেড়াতে পারবেন। ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।